সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি আর উজানের পানিতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীতে জলাবদ্ধতা ও বন্যা। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সবাইকে ঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান। টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীতে জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় নদীর পানি প্রবাহ বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণে কুমিল্লা শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্যার কারণে খাগড়াছড়ির সঙ্গে মহালছড়ি উপজেলার কাপ্তাইপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে টানা বৃষ্টি উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে উপজেলা দুটির বিভিন্ন সড়ক। সাড়ে 7টা বাজে উঠে আমি পাতিল দুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি। ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান পানি, মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই। প্রতি বছর এই পানিগুলো ওঠে, কিন্তু এবছর সর্বোচ্চ উঠছে। বাঁধ ভেঙে গেছিল, ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। ওইদিকে ফুলগাজী বসার মধ্যে ওইদিকে তো হয়েছে। এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় বৃষ্টির উপরে আছে, প্রায় 20 লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। কুমিল্লার জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, গোমতী নদীর পানির অবস্থার শহরের কোন কোন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, নতুন করে কোন কোন এলাকায় পানি ঢুকে পড়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি, আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার গত 3 দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা উজানের ডলে কিন্তু কুমিল্লা গোমতী নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কুমিল্লার আদর্শ সদর উপজেলা, বুড়িচং, মুরাদনগর, দেবিদ্বার এবং তিতাস এই 5টি উপজেলার গোমতীর চরে যারা বসবাস করে তাদের বাড়িতে পানি ঢুকে গিয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে রাত থেকে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যারা এই অঞ্চলগুলোতে বসবাস করছে তারা কিন্তু অন্যত্র সরে গিয়েছে আমরা দেখেছি। এবং কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচতবি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে এবং এই অঞ্চলের স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো যারা রয়েছে এগুলো কিন্তু আশ্রয়কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে সরিয়ে নিয়ে কিন্তু আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। অনেকেই সবাই কিন্তু যারা বন্যা কবলিত হয়েছেন তারা কিন্তু সরে গিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার এই অঞ্চলের একটি সবজির বড় যোগান কিন্তু এই গুমতির চর থেকে আসে। আমরা দেখেছি কুমিল্লার গুমতি অঞ্চলের 5টি উপজেলার গুমতির চরের ফসলি মাঠ তলিয়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই সবজি ফসলের অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত অবিরাম কিন্তু গুমতির চর থেকে মাটি কাটার ফলে আমরা দেখেছি শহর রক্ষা বাঁধ যেটি রয়েছে এই বাঁধটা কিন্তু হুমকির মুখে রয়েছে। কুমিল্লার 2টি পয়েন্ট দিয়ে কিন্তু আমরা দেখেছি ফাটল দেখা দিয়েছে। প্রশাসন এবং স্থানীয় লোকজন কিন্তু বালুর বস্তা এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন এবং যেই স্থানগুলো দিয়ে কিন্তু ফাটল দেখা দিয়েছে ওই স্থানগুলো হতে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং সতর্ক অবস্থা রয়েছে। যাদের বাড়িঘরে পানি উঠেছে তারা মানবতার জীবনযাপন করছে। সকাল থেকে আমরা এই গুমতি চরের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি, তারা কিন্তু কাছে সকাল থেকে তাদের বাসা বাড়িতে রান্না হয়নি, তারা কিন্তু অনেকটা শুকনো খাবার খেয়ে কিন্তু জীবনযাপন করছে। কুমিল্লার প্রশাসনের পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য একটি হট নাম্বার খোলা হয়েছে এবং সব মিলে বলা যায় যে কুমিল্লা গুমতির পানি হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে কিন্তু এই গুমতির চরে বসবাস করা 5টি উপজেলার মানুষ চরম মানবতা জীবন যাপন করছে এবং এখনো পর্যন্ত কিন্তু ক্রমাগতভাবে পানি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এতে কিন্তু তারা চরম আশঙ্কার মধ্যে আছেন যে কোনো মুহূর্তে গুমতির বাঁধ যদি ফেটে যায় তাহলে কিন্তু কুমিল্লা শহর সহ আশেপাশের 3-4টি উপজেলা কিন্তু তলিয়ে যাবে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।
ফেনীতে দুটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এই বিষয়ে জানবো সহকর্মী আব্দুল মামুনের কাছে। মামুন, যেটি আমরা খবরেই বলছিলাম যে ফুলগাজী এবং পরশুরাম এই দুটি উপজেলায় তো বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, বন্যা দুর্গতরা কি নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছেন কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর ফুলগাজী পরশুরামে গত এই যাবৎ ৩ দফা বন্যা হচ্ছে। এবারের বন্যাটি স্মরণকালের সর্ববৃহৎ বন্যা। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে বানবাসী মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আজকে বেলা ২:৩০টার দিকে সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিজিবির দল তারা মাঠে নেমেছে দুর্গতদের উদ্ধারের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দুর্গতরা তারা তাদেরকে বাঁচানোর আকুতি জানিয়েছে যে তাদেরকে অন্তত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। আপনাকে জানিয়ে রাখি যে ফেনী জেলা প্রশাসক শাহিন আক্তার উনি আমাদেরকে জানিয়েছে যে দুর্গতদের উদ্ধারের জন্য সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি এবং কোস্টগার্ড সহ, এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে নৌকার ভেলা বানিয়ে তাদেরকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। আর দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর পরশুরাম এবং ফুলগাজীর যে আঞ্চলিক মহাসড়কটি আছে, এই মহাসড়কটি তলিয়ে যাওয়ার ফলে ওই রাস্তা দিয়ে এখন আর যান চলাচল কোনোভাবেই যাচ্ছে না, যার ফলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শুধুমাত্র ফুলগাজী এবং পরশুরাম নয়, ছাগলনাইয়া উপজেলাও মারাত্মক বন্যার কবলে পড়েছে। ছাগলনাইয়াও উপজেলা পরিষদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পানিতে ভরে গেছে, এবং ওখানকার যে বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্রটিও পানিতে নিমজ্জিত হওয়ার ফলে ওখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বন্যার পানির তোড়ে একজন যুবক সে মাছ ধরতে গিয়ে পানিতে নিখোঁজ হয়, পরবর্তীতে সে মারা যায়। ইতিমধ্যেই আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটা হলো যে বন্যা দুর্গত এই এলাকার মানুষকে এখন যে তাদের ইচ্ছা হলো তাদেরকে যেন দ্রুত উদ্ধার করা হয়, তারা যেন অন্তত জীবনটা বাঁচাতে পারেন। এই জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে তাদেরকে যেন উদ্ধার করা হয়। এই ছিল ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল মামুন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মহালছড়িতে সেতুর সংযোগ সড়ক ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিষয়ে জানাবেন সহকর্মী প্রদীপ চৌধুরী। প্রদীপ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, বন্যা দুর্গত এলাকার কি অবস্থা জানাবেন আমাদেরকে। চলতি সপ্তাহের গত শনিবার থেকে খাগড়াছড়ি শহর এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে দিঘিনালা সহ আশেপাশের প্রায় সবকটি উপজেলাতেই ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি গত 4 দিন ধরেই প্রায় প্রতিটি উপজেলার জনজীবন, বিশেষ করে যারা নিম্নাঞ্চলের বাসিন্দা, তাদের জনজীবন আসলে বিপর্যস্ত। এই পর্যায়ে বন্যার পানির তুলে খাগড়াছড়ি উপজেলার মহালছড়ির মোবাছড়ি এবং মহালছড়ি সদরের সাথে সংযোগের একটি পুরনো সেতু ভেঙে গেলে বিস্তীর্ণ একটি ইউনিয়নের মানুষ পুরোদমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর বাইরে ভারী বর্ষণের কারণে বৃষ্টির পানি এসে রাস্তায় গড়াগড়ি খাওয়ার কারণে খাগড়াছড়ি, রাঙামাটি এবং খাগড়াছড়ির সাথে লংগদু এবং খাগড়াছড়ির সাথে সাজেকের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে। এর মধ্যে সাজেকে প্রায় 2 শতাধিক পর্যটক আটক রয়েছেন। তারা মূলত বৃষ্টির পানির কারণে রাস্তা ডুবে যাওয়ায় তারা সাজেক থেকে আর আসতে পারতেছেন না। এই বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং বাগাছড়ির ইউনো তারা জানিয়েছেন যে বন্যার পানি যদি কমে অথবা অন্য কোনো উপায়ে তাদেরকে যদি জলমগ্ন এলাকা পাড়ি দিয়ে পৌঁছানো যায় সেই ব্যবস্থা তারা করবেন। এর বাইরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকেও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণ করতে আমরা মাঠে দেখেছি। খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য জনাব ওয়াজুদ ভূঁইয়া তিনি নিজেও সার্বক্ষণিক জেলার বন্যা দুর্গত মানুষের এলাকার নেতৃবৃন্দের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত আছে। আজকে রাতেও যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে খাগড়াছড়ি শহর এবং এর আশেপাশে দিঘিনালা, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগঞ্জ যে সমস্ত এলাকা নিম্নাঞ্চল, এই সমস্ত এলাকায় বন্যার পানি এবং বাড়তে পারে, মানুষের দুর্ভোগের সাথে বাড়বে বলে আমরা আশঙ্কা করতেছি। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। খাগড়াছড়ি থেকে টেলিফোনে জানাচ্ছিলেন সহকর্মী প্রদীপ চৌধুরী। যাচ্ছি পরের প্রসঙ্গে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, র্যাবের সাবেক মুখপাত্র ও নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করা হয়েছে। গত রাতে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাজুল ইসলামকে রাজধানীর গুলশান, সোহেলকে বনানী ও আহমদ হোসেনকে বনশ্রী এলাকা থেকে আটক করা হয়।
তাদের বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে। র্যাবের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলের বিরুদ্ধে গুম ও হত্যা সহ নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির প্রয়োজন রয়েছে। আরও বলেন, বাংলাদেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করছেন জাতিসংঘের মহাসচিব। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গত মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ভবনের 2 এবং 6 তলা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং বিদেশি মুদ্রা জব্দের কথা জানান অভিযান পরিচালনাকারীরা। এছাড়া 2টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলিও জব্দ করা হয়। এর আগে মধ্যরাত থেকেই ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। বেসরকারি চ্যানেল 71 টিভি থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে আটক করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা যায়, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান এই দম্পতি। সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়। সম্প্রতি আন্দোলনে আহতদের দেখতে বিজিবি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, হাসপাতালটিতে শিক্ষার্থী সহ মোট 41 জন চিকিৎসাধীন আছেন, এর মধ্যে 19 জন বিজিবির সদস্য। বাইশ না 23 জন পেশেন্ট, মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল, তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক, তাদেরও এখানে আনা হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের প্রতিশ্রুতি ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে। সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এইসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, বৈঠকে চীনের রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছেন, তারা আধিপত্যবাদ বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সকালে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ইমেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। এরপর 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুল 3 মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। এনএসসি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংস্থাটি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে। তার জায়গায় নতুন পরিচালক হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবিদিন।
জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে। ক্রিকেট নিয়ে আর কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়ে দিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না। আমি যদি বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যদি বোর্ডে ব্যবসা করি তাহলে ইটস এ সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ডিরেক্ট ইন্টারেস্ট, এরকম কোনো কাজ হবে না। যারা বোর্ডে আছেন তারা বোর্ডের সাথে ওই ধরনের কোনো কাজ না করলে বেটার। অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট হয়। আমি জায়গায় কাজ দিলাম, কাজটা পেলাম না, তারপরে স্টেপটা কি আমার, এইটা খুব গুরুত্বপূর্ণ। সো তাতে করে কিন্তু আমি বুঝাই দিব যে দিস ইজ ইয়োর কমিটি অ্যান্ড দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ। If you are not doing your job properly, then probably I need to change you. গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা 12টার দিকে মাহমুদ গ্রুপের প্রতিষ্ঠান মাহমুদ জেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, তাদের কয়েক মাসের বেতন বাকি রয়েছে, তাই তারা আন্দোলন নামতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অনুরোধ করে। এরপরও অনেকক্ষণ সড়কে অবস্থান করেন তারা। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সকালে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভার আয়োজন ঘিরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় নিহত হন কবির ভুইয়া নামে একজন। তিনি বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিকে ডিগ্রি সমমান করা সহ 11 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজবাড়ীর সরকারি ও বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকালে নার্সিং শিক্ষার্থীরা রাজবাড়ী সদর হাসপাতালের চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটনকে স্মারকলিপি দেন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের উখিয়া টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকালে র্যাব পুলিশের কড়া পাহারায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিমের আদালতে হাজির করা হয় সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। শুনানি শেষে বদিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দীপ্ত টিভির নিউজ এডিটর কামরুল হাসানের শ্বশুর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। তার বাড়ি পাবনার সুজানগর থানার চরদুলাই গ্রামে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ সহ নানা জটিল রোগে ভুগছিলেন হাবিবুর রহমান। তিনি দুলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা সন্তান রেখে গেছেন তিনি। নিজ গ্রাম চরদুলাইয়ে তাকে সমাহিত করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। তোষাখানা সংক্রান্ত একটি নতুন মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। সেখানে একটি বিশেষ আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে দুর্নীতি বিরোধী ওই বিশেষ আদালতের বিচারক নাসির জাভেদ রানা রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী 2 সেপ্টেম্বর ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে আদালতে হাজির করারও নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ডেমোক্র্যাট দলীয় জাতীয় কনভেনশনে দেয়া ভাষণে তিনি বলেন, কামালা হ্যারিসের সঙ্গে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাশাপাশি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেন ওবামা। এর আগে শিকাগোতে দলটির জাতীয় সম্মেলনে কামালা হ্যারিসকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। টানা বৃষ্টি আর উজানের পানিতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীতে জলাবদ্ধতা ও বন্যা। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সবাইকে ঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।